নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। জিওপলিটিক্যাল সারফেসে কালকে ভারতবর্ষ এমন দুটো পাল্টা চাল চেলেছে যা নিঃসন্দেহে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘুম উড়িয়ে দিতে বাধ্য। এবং এই পুরো বিষয়টা নিঃসন্দেহে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের ভবিষ্যৎ যে জিওপলিটিক্যাল সিনারিও তা কোন অভিমুখে যাবে তা কিন্তু স্পষ্টত কালকে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রথমে কালকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি কথা বলেছেন। তিনি বলেছেন পিওকে অর্থাৎ পাক অধ্যুষিত কাশ্মীর ছাড়া ভারত কোনোভাবেই সম্পূর্ণ হতে পারে না। जम्मू कश्मीर बिना पीओके के अधूरा है, भारत के माथे का मुकुट मणि है। वैसे भी पीओके पाकिस्तान के लिए एक फॉरेन टेरिटरी से अधिक कुछ नहीं है। অর্থাৎ ভারতবর্ষ পরবর্তীকালে ডেসপারেটলি পাক অধ্যুষিত কাশ্মীরের জন্য যে ঝাঁপাবে তা এই কথা শুনেই কিন্তু বোঝা যায়। এই পাক অধ্যুষিত কাশ্মীরকে নিয়ে জাতিসংঘে এবছর পাকিস্তান একাধিক অভিযোগ করেন। তারা সরাসরি বলেছিলেন পাকিস্তান এই পুরো বিষয়টা তীব্র নিন্দা জানাচ্ছে যে ভারতবর্ষ দিনের পর দিন পাক অধ্যুষিত কাশ্মীর এরিয়াতে সেনাবাহিনী ডিপ্লয় করেছে। সেই সংখ্যাটা তারা বলে 9 লক্ষ সেনাবাহিনী। কিন্তু বিশ্বাস করুন, এর সপক্ষে কোনো যুক্তি বা তথ্য ইন্টারনেট ঘেটেও আমি কিন্তু খুঁজে পাইনি। অর্থাৎ পাক অধ্যুষিত কাশ্মীরকে নিয়ে বলতে গিয়ে পাকিস্তান কিন্তু ভারতবর্ষকে নিয়ে যে অবসেশনে ভোগে তা কিন্তু সেদিন বুঝিয়ে দিয়েছিলেন তারা। পুরো স্পিচে আপনি যদি দেখেন জাতিসংঘের ইউটিউব চ্যানেলে গিয়ে পাকিস্তানের ওই স্পিচটা দেখবেন, কাশ্মীরের প্রসঙ্গ তারা বলে 12 বার এবং ভারতবর্ষের প্রসঙ্গ বলে 16 বার। সেখানে নিজেদের দেশের প্রসঙ্গ আসে 10 থেকে 11 বার। অর্থাৎ সমগ্র স্পিচ জুড়ে পাকিস্তান, কাশ্মীর এবং ভারতবর্ষকে নিয়ে একাধিক কথাবার্তা কিন্তু সেদিন জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন। পাল্টা ভারতের বিদেশমন্ত্রীও পাকিস্তানকে সরাসরি সন্ত্রাসবাদী এক দেশ, পাকিস্তানের জিডিপি সন্ত্রাসবাদীর দ্বারা কন্ট্রোল হয়, এরকম একাধিক পাল্টা যুক্তি দিয়েছিলেন। কিন্তু কালকে এই সব কিছুকে ছাপিয়ে রাজনাথ সিং হঠাৎ ঘোষণা করে বসেন যে পাক অধ্যুষিত কাশ্মীর ছাড়া ভারতবর্ষ সম্পূর্ণ হবে না। অর্থাৎ নেক্সট টার্গেট ইন্ডিয়ার পাকিস্তান অকুপাইড কাশ্মীর। সময়টা আপনারা এবার ভাবুন, কেন হঠাৎ করে পাকিস্তানকে আক্রমণের পথ বেছে নিল ভারতবর্ষ? কারণ পাকিস্তানের বর্তমানে দুই প্রান্তে দুই হানাদারি শক্তি দ্বারা তার সরকার পতনের সম্মুখে দাঁড়িয়ে আছে পাকিস্তানের এই বর্তমান সরকার। এবং নিজেদের দেশে পাকিস্তানের ইন্টারনাল সমস্যা ক্রিয়েট করেছে ইমরান খানের পার্টি। অর্থাৎ আপাত দৃষ্টিতে দুদিক দিয়ে আক্রমণের মুখে কিন্তু পাকিস্তানের এই সরকার পড়েনি। আরো যদি ডিপলি দেখেন তাহলে দেখবেন পাকিস্তান 4 দিক দিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আছেন। একদিকে বিএলএ অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি, যারা বালুচিস্তানকে পৃথক রাষ্ট্র ঘোষণা করার জন্য আন্দোলন করছেন। অন্যদিকে টিটিএ অর্থাৎ তালিবান, যারা এই আফগানিস্তানের ভুয়ো এয়ার স্ট্রাইকের বিপক্ষে কথা বলার জন্য দিনের পর দিন পাকিস্তানকে আক্রমণ করার হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি পাকিস্তানের যে সেনাবাহিনী, তাদের যে ব্যবসায়ী সংগঠন বা প্রতিষ্ঠান, তাদেরকেও 3 মাসের মধ্যে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তালিবান। অন্যদিকে নিজেদের দেশেই ইমরান খানের দল লাগাতার আক্রমণ করে যাচ্ছে পাকিস্তানের মানে এই সরকারের বিপক্ষে। আর তখন পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নাকি এই বালুচিস্তান এবং তালিবানের সঙ্গে একাধিকবার মিটিং করে পাকিস্তানকে অশান্ত করার চেষ্টা করেছে। পরবর্তীকালে এই পুরো বিষয়টায় আগুনে ঘিয়ের মতো আরো বেড়ে যায় যখন ওয়াশিংটন পোস্ট একটি খবর প্রকাশ করে। তারা বলে আননোন ব্যক্তিদের দিয়ে ভারতবর্ষ নাকি পাকিস্তানে ঢুকে ধরে ধরে এমন কিছু ব্যক্তিদের মারছে যারা ভারতের পক্ষে ভয়ঙ্কর এবং ভয়ানক। অর্থাৎ সব মিলিয়ে 4 দিক থেকে পাকিস্তান সরকার কিন্তু কার্যত ধরাশায়ী হয়ে গেছে। কিন্তু তারা কথা দিয়েছে বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশে গিয়ে একটি গোপন মিটিং করেছেন পাকিস্তানের সেনা প্রধান, এবং সেই মিটিং কেন করা হলো সেই বিষয়ে যখন আন্তর্জাতিক মহল প্রশ্ন তুলতে শুরু করেছেন, তখনই রাজনাথ সিং এর এই ধরনের স্টেটমেন্ট, যা নিঃসন্দেহে একই সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। একবার ভাবুন, কেন হঠাৎ করে পাকিস্তান নিয়ে বলতে গেল ভারতবর্ষ? প্রথম কথা, দিনের পর দিন এই পিওকে নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক একদম তলানিতে গিয়ে পৌঁছায়। দোসর হিসাবে পাকিস্তান জোগাড় করে নেয় বাংলাদেশকে। বাংলাদেশের সেনাপ্রধান ভারতের হয়ে বিভিন্ন সময় কথা বলেছেন, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে মুখে এক এবং কাজে এক। অর্থাৎ মুখে যে কথাগুলো উনি বলেন, কর্মজগতে তিনি সম্পূর্ণ বিপরীতমুখী একটা অবস্থান নেন। অর্থাৎ ভারতের পাশে থাকবে বলেও
দিনের পর দিন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করছেন বাংলাদেশের এই সেনাপ্রধান। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজনাথ সিং এর কাশ্মীর নিয়ে এই বার্তা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসকেও একটা বার্তা দেওয়া যে যতই তোমরা পাকিস্তানপন্থী হওয়ার চেষ্টা করো, আসলে দক্ষিণ এশিয়ার পলিটিক্সের শেষ কথা বলবে ভারতবর্ষ। আরো একটি কারণ আছে, কালকে মোহাম্মদ ইউনূস সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। তারা বাবরকে জেল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই গ্রেনেড মামলা 2001 সালে হওয়া গ্রেনেড মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন এই বাবর, যিনি কিনা বাংলাদেশের মাটিকে ব্যবহার করে পাকিস্তান থেকে অস্ত্র এনে ভারতবর্ষের কাশ্মীরকে অশান্ত করার এক পরিকল্পনা করেছিলেন। তৎকালীন বাংলাদেশের শিক্ষামন্ত্রী এবং একাধিক গ্রুপ মিলিয়ে এই ঘৃণ্য অপরাধ কিন্তু ধরেছিলেন শেখ হাসিনার সরকার। আর সেই রকম অপরাধীকে, যিনি কিনা মৃত্যুদণ্ড পেয়েছিলেন, তাকে জেল থেকে ছেড়ে দিয়েছেন এই মোহাম্মদ ইউনূস সরকার। অর্থাৎ ধরেই নেওয়া যায় সেভেন সিস্টার্স এবং শিলিগুড়ি করিডোরের পর এই বাবরকে জেল থেকে ছাড়া মানে ভারতবর্ষের এই কাশ্মীরকে ফের একবার অশান্ত করার পরিকল্পনা মোহাম্মদ ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে মিলেমিশে করছেন। আর সেই প্রেক্ষাপট দাঁড়িয়ে পিওকে আমাদের, পিওকে ভারতবর্ষের, পিওকে ছাড়া ভারতবর্ষ অসম্পূর্ণ, এই ধরনের বার্তা দেওয়া নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন রাজনাথ সিং। এই পুরো বিষয়টা নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন ভারতবর্ষ জো বাইডেনের সঙ্গে যে সম্পর্ক তলানিতে চলে গেছিল, সেই সম্পর্ককে একদম ছিন্ন করার জায়গায় নিয়ে চলে গেল। কেন আমি বলছি কথা? কিছুদিন আগে সুলেমান ভারতবর্ষে এসেছিলেন। সুলেমান যখন ভারতবর্ষে আসেন, তখন অজিত দোভালের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে মিটিং করেন। এই ইস্যুর মধ্যে বাংলাদেশ ইস্যু কিন্তু অন্যতম প্রধান একটা ইস্যু, তা কিন্তু এর আগেই আমি একাধিক ভিডিওতে বলেছি। কিন্তু অপর যে ইস্যু নিয়ে বারংবার করে আমেরিকার এই বাইডেন প্রশাসন ভারতকে দিনের পর দিন খুঁচিয়ে গেছেন, তা হলো বিকাশ যাদব ইস্যু। কে এই বিকাশ যাদব? আমি এর আগে বহু ভিডিওতে আপনাদের এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই বিকাশ যাদব হলো রয়ের একজন এজেন্ট। আর বিকাশ যাদবের বিরুদ্ধে আমেরিকা আদালত, আমেরিকা প্রশাসন কি সিদ্ধান্ত নিয়েছে? তারা দাবি করেছে এই বিকাশ যাদব নাকি এই যে নির্ঝর ইস্যু, অর্থাৎ কানাডায় যে সকল খালিস্তানিরা থাকেন তাদেরকে হত্যা করার পিছনে জড়িয়ে আছে এই বিকাশ যাদব, এই রকম একটি দাবি কানাডা প্রশাসন এবং আমেরিকা প্রশাসন করেছেন। এবং আমেরিকার আদালত পুরো এই বিষয়টা নিয়ে বিকাশ যাদবকে দোষী সাব্যস্ত করেছেন। এর আগে আমেরিকা রয়ের আরো একজনকে গ্রেফতার করেছিলেন, তার নাম হয়তো অনেকেই জানেন, নিখিল প্যাটেল। এই নিখিল গুপ্তা রয়ের ব্যবসায়ী সংগঠনের অন্যতম মুখ ছিলেন। অর্থাৎ বিদেশের মাটিতে যে ধরনের কর্মকাণ্ড করেন, সেই কর্মকাণ্ডের পিছনে যে পয়সা যোগান দেওয়ার কাজ, সেটা নাকি নিখিল গুপ্তা করেছিলেন। এই নিখিল গুপ্তাকে কিন্তু বাইডেন প্রশাসন দিনের পর দিন অ্যারেস্ট করে রেখে দিয়েছেন। কিছুদিন আগে নিখিল গুপ্তার একটি সাংবাদিক সম্মেলনে একটি প্রেস স্টেটমেন্ট বাজারে চলে আসে, যেখানে তিনি বলেছিলেন জর্জ সরোসকে কাজে লাগিয়ে, আলেকজান্ডার সরোস এবং জর্জ সরোসকে কাজে লাগিয়ে বাইডেন প্রশাসন ভারতবর্ষের মোদী সরকারকে উল্টে দেওয়ার চেষ্টা করছেন। এবং একইভাবে যেভাবে হাসিনার বিপক্ষে অপারেশন এই বাইডেন চালিয়েছে, নিখিল গুপ্তা বলেছিলেন এই বাইডেন প্রশাসনের এমন কিছু লোক আছেন যারা ভারতের বিভিন্ন অপোজিশন পার্টির সঙ্গে যোগসাজশ করে মোদী সরকারকে উল্টে দেওয়ার পরিকল্পনা করছেন। এই নিখিল গুপ্তা হলেন সেই নিখিল গুপ্তা যিনি এখন আমেরিকার প্রশাসনের হাতে আছেন, জেলে আছেন, এবং যার বিরুদ্ধে এই নির্ঝর ইস্যুতে আমেরিকা এবং কানাডা সরকার দুপক্ষ একটি কেস রুজু করেছেন, যাদের দাবি এই খালিস্তানি আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদেরকে মারার চক্রান্ত করেছে এজেন্ট এই বিকাশ যাদব এবং নিখিল গুপ্তা। আর এই বিকাশ যাদবকে আমেরিকা দিনের পর দিন ভারতের থেকে চেয়েছেন। আর এখানে পাল্টা চাল ছেড়ে দিয়েছেন অজিত দোভাল। কালকে নরেন্দ্র মোদী স্বয়ং বলে দিয়েছেন এই বিকাশ যাদব হলো ইন্ডিয়ার তথাকথিত সবচেয়ে বড় ক্রিমিনাল। কেন ইনি বললেন এই কথা? অর্থাৎ প্রাক্তন এজেন্ট বিকাশ যাদব, যিনি কিনা আন্তর্জাতিক স্তরে এজেন্ট হিসাবে এস্টাবলিশড, তাকে ন্যাশনাল ক্রিমিনাল ঘোষণা করে দিল ভারতবর্ষের সরকার। আর এরপর তিনি আমেরিকাকে কি বলেছে জানেন? বলছে আমেরিকার হাতে বিকাশ যাদবকে এই মুহূর্তে তোলা যাবে না, তার বিরুদ্ধে ভারত সরকার কেস করেছে, সেই কেস দিল্লি আদালতে চলবে, পরবর্তীকালে নয়ডায় চলবে, তার পরবর্তীকালে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চলবে। অর্থাৎ বিকাশ যাদব যেহেতু ইন্ডিয়ার ক্রিমিনাল, তাই বিকাশ যাদবকে কোনোভাবেই আমেরিকার হাতে তুলে দিচ্ছে না ভারত সরকার। আগে আমেরিকার আদালত ছেড়ে ভারতের আদালতে তার বিচার হোক। তিনি যে কাজকর্ম করেছেন এর ফলে ভারত সরকার তাকে শাস্তি দেবে। কখনো আমেরিকা সরকারের আদালত কি বলছে, আমেরিকার বাইডেন প্রশাসন কি বলছে, তার জন্য ভারতের আইন মন্ত্রণালয়, আইনসভা কিংবা আইন আদালত পিছিয়ে থাকবে না।
অর্থাৎ তার শাস্তি, তার বিচার ব্যবস্থা আগে ভারতে হোক, তারপরে দীর্ঘদিন এই সময়টা কাটুক, পরবর্তীকালে দেখা যাবে এই বিকাশ যাদবকে আমেরিকার হাতে তুলে দেওয়া কি হবে কি হবে না। অর্থাৎ নিঃসন্দেহে অজিত দোভালের মাস্টার স্ট্রোক, যার বিরুদ্ধে আন্তর্জাতিক মহল অভিযোগ করছে তাকেই ভারত দোষী হিসাবে ভারতের আদালতে বিচার করার নিদান দিয়ে দিচ্ছে। এর ফলে কিন্তু আপনারা বুঝতেই পারছেন এই বিকাশ যাদবকে আর আমেরিকার হাতে অন্তত তুলে দিতে হবে না ভারত সরকারকে। বাইডেন সরকার হয়তো ভাবতেও পারেনি এ ধরনের কড়া প্রতিক্রিয়া ভারত নিতে পারে, এরকম কড়া স্টেপ, বোল্ড ডিসিশন ভারতবর্ষের রয়ের পক্ষ থেকে নেওয়া হতে পারে। অর্থাৎ দুই মিলিয়ে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ এবং জো বাইডেন একই সূত্রে যখন আসার একটা পরিকল্পনা তৈরি হয়েছিল আন্তর্জাতিক স্তরে, ঠিক তখনই ভারতের দুটো মাস্টার স্ট্রোক নিঃসন্দেহে বাংলাদেশের মোহাম্মদ ইউনেস, পাকিস্তান এবং জো বাইডেনের রাতের ঘুম উড়িয়ে দিল। দেখুন, এর পিছনে ভারতেরও ডিপ্লোম্যাসিটা বোঝার চেষ্টা করুন। ডোনাল্ড ট্রাম্প জানুয়ারির 20 তারিখে মসনদে বসবেন, তার আগে ভারত চাইছে আমেরিকার সঙ্গে কোনো জায়গায় যেন লুজ পয়েন্ট না থাকে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এসে যেন এমন কিছু কর্মকাণ্ড না করেন যেন ট্রাম্পের সঙ্গে মোদির সম্পর্কটা ভালো, মানে এই ভালো সম্পর্কটা যেন খারাপ না হয়ে যায়। ফলে বাইডেনের অপকর্মের জন্য ট্রাম্প এবং মোদির সম্পর্ক ভালো থাকবে না, সেই আশায় কিন্তু জল ঢালতে চাইছেন না ভারত সরকার। আর এর জন্যই বিকাশ যাদবকে ক্রিমিনাল ঘোষণা করে ভারতের আদালতে তার বিচার করার নিদান ভারত সরকার কিন্তু কালকে করেছেন বলে একাধিক কূটনীতিবিদরা বলছেন। অর্থাৎ বিকাশ যাদবকে আমেরিকার হাতে তুলেও দেওয়া হলো না, অথচ তার বিচার ভারতের আদালতেই হলো। এবার কবে কিভাবে বিচার হবে তা তো ভারত সরকারের হাতে। আর কালকে বাংলাদেশকে যেভাবে রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়েছে যে পাকিস্তান আমাদেরই, এরপরে মোহাম্মদ ইউনূস সরকার জেল থেকে যাকেই ছাড়ুন, নিঃসন্দেহে তার আগে ভারতের র্যাডিক্যাল কোনো স্টেপের কথা তাকে ভাবতে হবেই। পাকিস্তান নিজেই বাঁচতে পারছে না, তারা বাংলাদেশকে কিভাবে সাহায্য করবে সত্যি জানা নেই। আপনারা কি ভাবছেন ভারতের এই পদক্ষেপ সম্পর্কে? আপনারা যা ভাবছেন কমেন্টে জানাবেন। আর জিও পলিটিক্যাল পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।